বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় রিমালের রূপ নিয়েছে, যা উপকূলে আঘাত হানতে পারে আজ। শনিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ৬২ কিলোমিটার, সেটি ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ করে ৪টি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ সহ রোববার বাংলাদেশ বিমানের কক্সবাজার ও কলকাতাগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। রাতে ব্রিফিংয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমাল এখন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। রোববার দুপুরের পর এর অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। সন্ধ্যায় এর কেন্দ্র উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় সতর্কতায় পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরের মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ অবস্থানে থাকতে বলা হয়েছে। ৭ নম্বর বিপদ সংকেত পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ৬ নম্বর, আমি আবার বলছি ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলাগুলোর দ্বীপ ও চর এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক যে জোয়ার, সে জোয়ারের চাইতে ৩ থেকে ৫ ফুট অধিক বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। কুয়াকাটা জেলার খেপুপাড়া দিয়ে রিমাল দেশের উপকূলে প্রবেশ করতে পারে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের কোথাও কোথাও উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টি হচ্ছে। বরগুনায় রাত থেকে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। মাঝে মাঝেই বইছে দমকা হাওয়া, তবে নদীর পানি স্বাভাবিক রয়েছে। গতকাল সন্ধ্যা থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে বরিশাল, পিরোজপুর, বাগেরহাট সহ বিভিন্ন জেলায়। চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ আছে। এদিকে ৭ নম্বর বিপদ সংকেত জারির পর মোংলা বন্দরে সব ধরনের কাজ বন্ধ রেখেছে বন্দর কর্তৃপক্ষ। উপকূলবাসীকে সতর্ক করতে বিভিন্ন জেলায় রাত থেকে মাইকিং করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরে জেটি ও বহির্নোঙরে থাকা জাহাজের পণ্য উঠানামা, খালাস বন্ধ করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের সন্ধ্যা থেকে পাহাড়ি এলাকা ও উপকূলে মাইকিং করে মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের বিষয়ে আরো জানাতে সাতক্ষীরা ও বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল কাশেম। কাশেম, ঘূর্ণিঝড়ের কি প্রভাব দেখছেন সাতক্ষীরায়? ব্যাপক প্রস্তুতির কথা আমরা শুনেছি, কি ধরনের প্রস্তুতি দেখছেন জানাবেন বিস্তারিত। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিছুটা হলেও সাতক্ষীরায় শুরু হয়েছে। আপনি জানেন যে গত পরশুদিন ব্যাপক গুমোট যে আবহাওয়া ছিল, ব্যবসা গরম ছিল। গতকালকে বিকেল পর্যন্ত ব্যবসা গরম ছিল এবং গতকাল আকাশ মেঘাচ্ছন্ন না থাকলেও উপকূলীয় এলাকায় কিছু কিছু জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন হয়েছিল এবং সেখানে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। তবে রাত থেকে আজ সকাল অবধি আমি উপকূলীয় এলাকা এবং বিশেষ করে জেলা শহর সহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জেনেছি। সেটি হলো যে এখন এখানে মাঝে মাঝে দমকা হাওয়া বইছে, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আমি নদী পানিগুলোর বিষয়ে বিভিন্ন এলাকাতে খোঁজখবর নিয়েছি। তো স্বাভাবিকের চেয়ে যে খুব বেশি উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে বিষয়টা তেমনটা নয়, পানি এখনো স্বাভাবিক রয়েছে। এবং প্রস্তুতির কথা আপনি যেটি বলছিলেন যে আসলে প্রশাসনের পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়া হয় সেটি এবারও হয়েছে। তবে সেই প্রস্তুতি এবং সর্বোপরি তাদের যে মূলত দেখা গেছে যে আপনার বিভিন্ন পর্যায়ের যে বিষয়গুলো ক্ষেত্রগুলো প্রস্তুত রয়েছে সেগুলো যথেষ্ট নয়। তাই সেটা দেখা গেছে বেড়িবাঁধ নির্মাণ হোক অথবা সাইক্লোন শেল্টার হোক অথবা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে। এবং আমি উপকূলীয় এলাকায় বিশেষ করে গাবুরাতে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেসব বিষয়ে খোঁজখবর রেখেছিলাম। তো হ্যাঁ, সেখানে আসলে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে গতকাল রাত্রে সন্ধ্যার পরে এবং বিকেলেও সেখানে মাইকিংও করা হয়েছে। তবে সর্বশেষ যে খবর আমরা পাচ্ছি সেটি হলো যে ওই এলাকার লোক আসলে মুমূর্ষু সময় একেবারে 11 টাওয়ারে ছাড়া কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে তারা ওঠে না।
বিশেষ করে তারা এই যে গবাদি পশু সহ অন্যান্য বিষয়গুলো সেই আশ্রয়কেন্দ্রে সংকুলন না হতে তাদের উঠতে দেখা যায় না। তো এখন পর্যন্ত কোনো আশ্রয়কেন্দ্রের লোকজন উঠেছে বলে আমরা খবর পাইনি। অন্যদিকে বেড়িবাঁধ সংস্কারের বিষয়ে সেখানকার স্থানীয় ব্যক্তিরা স্বেচ্ছাশ্রম সহ অন্যান্য সরকারি যে সমস্ত জিও ব্যাগগুলো রয়েছে তার ভিত্তিতে কিছু কিছু জায়গায় সংস্কার কাজ চলছে। গতকাল রাতেও কাজ চলছে বেড়িবাঁধগুলোর। আপনি আমাদের সাথেই থাকবেন আবুল হাসান। এবার বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, বরগুনায় ঘূর্ণিঝড়ের কি প্রভাব পড়েছে? সেখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে শোনা যাচ্ছিল, এখন কি অবস্থা? দুর্যোগ মোকাবেলায় কি উদ্যোগ নেওয়া হয়েছে? গতকালকে রাত থেকে আসলে বরগুনায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং আকাশ ভারী মেঘাচ্ছন্ন রয়েছে। তো আসলে যতই সময় বাড়ছে আসলে বাতাসের কিছুটা দমকা বাতাস বৃদ্ধি পাচ্ছে এবং উপকূলের যে সামগ্রিক যে অবস্থা এই অঞ্চলের মানুষ এখনকার এখন যে পরিবেশ রয়েছে এই পরিবেশ আসলে উপকূলের মানুষ আশ্রয় কেন্দ্রে যাবেন না এমনটা আসলে ধারণা করা হচ্ছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে জেলায় 673টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং সেই সাথে সেই আশ্রয়কেন্দ্রগুলো খুলে রাখার জন্য যে এইসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে আশ্রয়কেন্দ্রে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ওইসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে আশ্রয়কেন্দ্রগুলো খুলে এবং ওই শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করার জন্য। তো এখনকার যে পরিবেশ আছে এই পরিবেশে এই উপকূলের মানুষ যাবে না। তবে বেলা বাড়ায় হয়তো বা সন্ধ্যা নাগাদ হয়তো এই উপকূলের মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে পারে এমনটা ধারণা করা হচ্ছে। আর উপকূলের যে পানির যে বিষয়টা থাকে যে উপকূলে ঘূর্ণিঝড়ের সময় যে পানি বৃদ্ধি পায় যে পানি বৃদ্ধি পাওয়ার কথা বলা হচ্ছে তবে এখন পর্যন্ত সে ধরনের কোনো কার্যক্রম দেখা না। এখন আসলে পানি বিপদসীমার নিচে রয়েছে যদিও এখন ভাটার সময় যে কারণে পানিটার চাপটা কম রয়েছে। তবে যতই বেলা বাড়বে তো এখন থেকে প্রায় ঘন্টাখানেক পরে জোয়ার আসার কথা রয়েছে এবং তখন হয়তো পানির চাপটা বৃদ্ধি পেতে পারে এবং ঘূর্ণিঝড়টাও কিন্তু আস্তে আস্তে উপকূলের দিকে ধেয়ে আসতেছে। তো সেক্ষেত্রে জোয়ার এবং ঘূর্ণিঝড়ের যে বিষয়টা থাকে এবং একই সময়ে যেহেতু জোয়ার এবং ঘূর্ণিঝড়টা আসছে তো সেক্ষেত্রে পানির একটু আতঙ্ক রয়েছে। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি আসলে বরগুনা উপকূল আসলে জেলে অধ্যুষিত অঞ্চল। তো এই অঞ্চলে বেশিরভাগ মানুষ জেলে পেশার সাথে থাকে কিন্তু এই সময় সমুদ্রে মাছ শিকার করার কথা ছিল তাদের একটু ঝুঁকি থাকার কথা ছিল কিন্তু যদি 65 দিনের যে অবরোধটা থাকাকালীন মূলত এই অঞ্চলের জেলেরা আসলে উপকূলে রয়েছে যে কারণে জেলেদের যে ঝুঁকিটা থাকতো সেই ঝুঁকিটা তেমন একটা আশঙ্কা নাই। যদিও আমরা বেশ কিছু মাধ্যম থেকে শুনতে পাচ্ছি যে কেউ কোনো অসাধু জেলেরা আসলে এই নিষেধাজ্ঞা মেনে আসলে ওনার সমুদ্রে আছে তারা আসলে কি অবস্থায় আছে তাদের কাছে খবর পৌঁছানো গিয়েছে কিনা আসলে সেটা সম্পূর্ণ অনিশ্চিত। তবে আরেকটু আমি জানিয়ে রাখি যে বরগুনায় ব্যাপক একটা কিন্তু বেশ কয়েকটা নদী রয়েছে। বরগুনায় 3টি বড় বড় নদী রয়েছে এবং সেই নদীর পাড়ে কিন্তু বেশ কিছু বেড়িবাঁধ রয়েছে যে বেড়িবাঁধ গুলা অরক্ষিত। তেমন আসলে পানি উন্নয়ন বোর্ড থেকে যে যতটুকু বলা হয়েছে আসলে পানি উন্নয়ন বোর্ড জেলায় 5টি স্পট আসলে একটু ঝুঁকিপূর্ণ রয়েছে এবং সেই স্পট গুলোতে পানি উন্নয়ন বোর্ডের যে 6 উপজেলায় 6টা টিম রাখা হয়েছে এবং প্রায় 9000 মিটার জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তো সেই ক্ষেত্রে ওইসব অঞ্চলগুলো পানি প্রবেশ রোধের জন্য ওনারা কাজ করবেন। তো এই সামগ্রিক বিষয়ের উপরে যে ঘূর্ণিঝড়ের যে প্রস্তুতির বিষয় থাকে যেমন মাইকিং এর যে বিষয়টা থাকে মাইকিং এর বিষয়টা কিন্তু আসলে অতটা লক্ষণীয় নয় আমরা যতটুকু দেখেছি আসলে। কারণ এই পরিবেশের কারণেই মূলত আমরা এইসব অঞ্চলে মানুষরা যে ধরনের পরিবেশের সাথে আমরা আসলে যেসব পরিবেশের সাথে আমরা মূলত অভ্যস্ত সেই অনুযায়ী আসলে ঘূর্ণিঝড়ের প্রভাবটা এখনো আমাদের উপকূলে পড়ে না যে কারণে মানুষ আসলে আশ্রয় কেন্দ্রে এখনো যাচ্ছে না। আপনি সাথেই থাকবেন আরিফ হোসেন। আমরা আবার একটু সাতক্ষীরায় যাব ঘূর্ণিঝড় রেমালের পরিস্থিতি নিয়ে জানতে। আবুল কাশেম, আপনি বলছিলেন যে আশ্রয় কেন্দ্রে যাওয়ার ব্যাপারে একটু অনীহা দেখা যাচ্ছে মানুষের, সেক্ষেত্রে আসলে এটি কেন হচ্ছে? আশ্রয় কেন্দ্র কি পুরোপুরি প্রস্তুত নয় বা কি কারণ আছে? আর আপনি জিও ব্যাগ নিয়েও বলছিলেন, আসলে এই বিষয়টি নিয়ে আবার বলবেন। জি, প্রথমত বিষয় হচ্ছে যে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ যেতে চায় না তার বহুবিধ কারণ রয়েছে। প্রথমত হচ্ছে যে আশ্রয় কেন্দ্রগুলো মূলত মানুষের জন্যই সেটি ব্যবস্থাপনা করা, সেখানে গবাদি পশু রাখার আসলে স্থান সংকুলন হয় না। আমি যদি আপনাকে বলি যে গাবুরার 7 নম্বর ওয়ার্ডে সেখানকার লোক হচ্ছে 8000, সেই 8000 লোকের জন্য সেখানে আশ্রয় কেন্দ্র রয়েছে মাত্র একটি। সুতরাং সেই আশ্রয় কেন্দ্রে সর্বোচ্চ 500 থেকে 600 লোকজন সংকুলন হয়।
সেখানে 7 থেকে 8,000 লোক তারা যাবে কোথায়? পাশাপাশি দেখা গেছে যে এই গবাদি পশুগুলো যে বিষয়টা যেমনটা হয় যে এই স্থান সংকুলন না হওয়াতে আগে মানুষকে আশ্রয় দিতে হবে, তারপরে গবাদি পশুকে আশ্রয় দিতে হবে। এরকম একটা সিচুয়েশনে এই সমস্ত লোকজন তারা মনে করে যে আসলে বাড়িতে থেকেই যা হয় হবে, আমাদের গবাদি পশুগুলো অন্তত আমাদের নজরদারিতে থাকলো। আপনি জানেন যে ওই এলাকা যেহেতু অভাবগ্রস্ত এলাকা, গবাদি পশুগুলো তাদের অত্যন্ত প্রিয় এবং সেই প্রিয় গবাদি পশুগুলোকে রেখে তারা আশ্রয় কেন্দ্রগুলোতে আসতে চায় না। দ্বিতীয়ত হচ্ছে, অনেক সময় আমরা দেখেছি যে মহাসেন সহ বিভিন্ন ঘূর্ণিঝড় ব্যাপক প্রচার প্রচারণা চালানো সত্ত্বেও সাতক্ষীরাতে আঘাত হানে নাই। তো তাদের ধারণাটা হচ্ছে এরকম যে যদি আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে হয় তাহলে একেবারে মুহূর্তের মধ্যে, মানে অর্থাৎ ঝড় শুরু হয়ে গেছে আর উপায় নাই, এরকম একটা পরিস্থিতিতে সেখানে যায়। তবে আমরা অতীতে দেখেছি যে ঘূর্ণিঝড় হইলেও কিন্তু সমস্ত লোকজন, ভালনারেবল এলাকা মানে ঝুঁকিপূর্ণ এলাকার সমস্ত লোকজন যে আশ্রয় কেন্দ্রগুলোতে আনা সম্ভব হয়েছে, বিষয়টা কিন্তু এমন নয়। তো আর একটি জিনিস আপনি বলছিলেন বেড়িবাঁধের বিষয়টা হলো যে বেড়িবাঁধের যে সংস্কার কাজ সারা বছরই চলমান থাকে এবং আরো দুর্ভাগ্যজনক বিষয় হলো যে সারা বছর চলমান থাকলেও সারা বছরই কিন্তু ঝুঁকির মধ্যে থাকে। অর্থাৎ পরিকল্পিতভাবে যে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার কথা, সাতক্ষীরাতে মাত্র একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সেটি যদিও এখনো সম্পন্ন হয়নি। মেগা প্রকল্পের কাজ 1024 কোটি টাকার কাজ, সেটি হচ্ছে গাবুরার জেলেখালি এলাকায় 30 কিলোমিটার। এই ছাড়া সাতক্ষীরার আর কোথাও নতুন করে দেখা গেছে টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করার ফলে কিন্তু লোকজনের যে সমস্যাটা হয় এলাকার, এবং আপনি জানেন যে এই জরাজীর্ণ বাঁধ আসলে পানির যে উচ্চতা রয়েছে তার থেকে খুব বেশি দূরে অবস্থান করে না, অর্থাৎ বেশি উঁচু না। সুতরাং যখনই জলোচ্ছ্বাস হয় তখন দেখা গেছে যে যদি বেড়িবাঁধ সংস্কার করা থাকেও তাহলেও কিন্তু পানি আটকাতে পারে না, পানি ঠিকই লোকালয়ে প্রবেশ করে এবং বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়। আমরা অতীতে লক্ষ্য করেছি, ইয়াসে লক্ষ্য করেছি, ফণিতে লক্ষ্য করেছি, 1.5 থেকে 2 শতাধিক কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় এলাকার লোকজন। তো আমরা এটা আসলে লক্ষ্য করেছি যে এই টেকসই বেড়িবাঁধ উঁচু করে যে তৈরি করার কথা, যেমন জেলেখালি এলাকায় যে বেড়িবাঁধটা নির্মাণ করা হচ্ছে তার উচ্চতা হচ্ছে 15 থেকে 20 ফিট, ক্ষেত্র বিশেষে 30 ফিট পর্যন্ত, অর্থাৎ নদীর পাড়ে একেবারে পাহাড়। সুতরাং সেই নদী দিয়ে সে পানি কখনো উপচে পড়া সম্ভব না। তো এই ধরনের মেগা প্রকল্পের কাজ ছাড়া সাতক্ষীরাতে যতই এই বেড়িবাঁধ সংস্কার করা হোক না কেন, জিও ব্যাগ দিয়ে তাৎক্ষণিকভাবে আটকানো হোক না কেন, আসলে ঝুঁকি থেকে যাবে, মানুষের আতঙ্ক থেকে যাবে। এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ। জি, আবুল কাশেম, ধন্যবাদ আপনাকে, আপনি সাথেই থাকবেন। আমরা আবার বরগুনায় আরিফ হোসেনের কাছে যাচ্ছি, সেখানে পরিস্থিতি নিয়ে জানতে। আরিফ হোসেন, আপনি বলছিলেন যে কাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তো এখন কি পর্যবেক্ষণ করছেন? আসলে পরিস্থিতি কি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে কিনা? আসলে আমি একটু জানিয়ে রাখি যে কালকে থেকে আসলে বাতাসের চাপটা এতটা ছিল না। আসলে এখন আসলে অনেকটা বাতাসের চাপ বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, যেটা আসলে আতঙ্কও ছড়াচ্ছে উপকূলবাসীকে। তবে আমাদের যেসব অঞ্চলের মানুষরা রয়েছে তাদের ঘর বাড়ি ছেড়ে তাদের মালামাল ছেড়ে আসলে আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছে না। তবে সেই ক্ষেত্রে হয়তো বেলা বাড়ার সাথে সাথে সন্ধ্যা নাগাদ হয়তো এইসব অঞ্চলের মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে পারে, এমনটা ধারণা করা হচ্ছে। তবে বরগুনা জেলায় আসলে প্রায় 8 লাখ মানুষের বসবাস, কিন্তু সেই অনুযায়ী যে সেই আশ্রয় কেন্দ্র কিন্তু পর্যাপ্ত নয়। বরগুনায় আসলে 673টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যেখানে আসলে 3,21,000 মানুষ সেখানে আশ্রয় নিতে পারবে, কিন্তু বাকি মানুষগুলোর জন্য কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নয়। তো সেক্ষেত্রে জেলা প্রশাসন থেকে ওনারা আহ্বান জানিয়েছে যে সব শক্তপোক্ত বাড়িগুলো রয়েছে এবং সেই সব বাড়িতে যাতে সাধারণ মানুষদেরকে আশ্রয় দেওয়া হয়, এমনটা আসলে ওনারা দাবি জানিয়েছে। তবে আমি একটু জানিয়ে রাখি যে এইসব অঞ্চলে যে কৃষির যে বিষয়টা থাকে, ক্ষয়ক্ষতির যে বিষয়টা থাকে, এই মুহূর্তে আসলে এইসব উপকূলীয় অঞ্চলে কৃষি তেমন একটা আসলে নেই, যে কারণে আসলে কৃষির ক্ষয়ক্ষতির সম্ভাবনাটা খুবই কম। যেমনটা আসলে কৃষি বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে আমি একটু জানিয়ে রাখি আসলে যে আমাদের ৫ নম্বর থেকে আমাদেরকে বলা হয়েছে যে 5টি ঝুঁকিপূর্ণ স্পট রয়েছে, কিন্তু সেই ঝুঁকিপূর্ণ 5টি থেকে আমাদের জানা আসলে যেখানে অনেক বেশি ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে, যেখানে তালতলির একটা ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে, তালতলির তেঁতুলবাড়িয়া, যেখানে প্রতি বছর আসলে ঘূর্ণিঝড়ের সময় বেড়িবাঁধ ভেঙে আসলে লোকালয়ে পানি প্রবেশ করে। সেই বেড়িবাঁধটাও কিন্তু অরক্ষিত রয়েছে, যে কোনো সময় আসলে এইসব বেড়িবাঁধ ভেঙে আসলে লোকালয়ে পানি ঢুকতে পারে। আর আরেকটু আপনাকে জানিয়ে রাখি যে সব এই যে বেড়িবাঁধগুলো নির্মাণ হয়েছে, যে বেড়িবাঁধগুলো এখন থেকে প্রায় 50 থেকে 60 বছর আগে
আগে বা 40 বছর আগে নির্মাণ করা। সুইচ গেটগুলো তখনকার নির্মাণ করা এবং এই বেশিরভাগ সুইচ গেটগুলোর কিন্তু যে পানি আটকানোর যে দরজাগুলো থাকে সেগুলো কিন্তু ভাঙাচোরা রয়েছে, যে কারণে আসলে বেড়িবাঁধ থেকে লোকালয়ে পানি না ঢুকলেও কিন্তু ওইসব সুইচ গেট দিয়ে আসলে লোকালয়ে পানি ঢুকবে এমনটা আসলে আশঙ্কা করছে স্থানীয়রা। জি, আপনি আর পর্যবেক্ষণ করতে থাকুন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় উপকূলীয় এলাকায় 4000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। স্থানীয় পর্যায়ে গঠন করা হয়েছে 174টি টিম। শনিবার সকালে সচিবালয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান এসব কথা বলেন। এ সময় 7 থেকে 10 ফুট জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টির শঙ্কা জানিয়ে ভূমিধস নিয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। রোববার সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এরই প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। পরে প্রতিমন্ত্রী জানান, সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত উপকূলীয় এলাকা ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও কোস্টগার্ডকে প্রস্তুত রাখা হয়েছে। ফায়ার সার্ভিস তাদের সমস্ত জিনিস ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা তৈরি হয়ে আছে। বিভিন্ন বিশেষ করে চিটাগাঙ্গে, কক্সবাজারে যদি সেখানে ল্যান্ডস্লাইড হয় সেখানে সেনাবাহিনী তাদের দায়িত্ব নিয়েছে, তারা সেভাবে প্রস্তুত রয়েছে। বিশেষ করে আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে, সিপিবি, রেড ক্রস, সবাই সম্মিলিতভাবে আমরা কাজ করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। ব্রিফিংয়ে জানানো হয়, ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি ও আবহাওয়া অধিদপ্তরের বিপদ সংকেত দেখে মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হবে। 24 ঘন্টা খোলা থাকবে তথ্য কেন্দ্র। 4000 আশ্রয় কেন্দ্র আমাদের উপকূলীয় আছে, সেগুলি আমরা প্রস্তুত রেখেছি। এবং খাদ্যর জন্য যে আমাদের প্রত্যেকটা জেলায় যে পর্যাপ্ত খাদ্য গুদামে আমাদের টিন, আমাদের শুকনা খাবার, যে সমস্ত জিনিস আমাদের দরকার হবে সেগুলি আমরা মজুত রেখেছি। এবং ভবিষ্যতে আরও প্রয়োজনীয় জন্য আমরা ঢাকা থেকে যাতে আমাদের সাপ্লাই দিতে পারি সেগুলির জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার, শিশু ও গোখাদ্যের ব্যবস্থা রাখা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। নিরাপত্তার ঘাটতি থাকবে না বলেও আশ্বাস দেন তিনি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের কারণে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর আজ দুপুর 12টা থেকে 21 ঘন্টা সব ফ্লাইট স্থগিত করেছে। শনিবারে তথ্য দিয়েছে স্থানীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। বিমানবন্দরের পরিচালক সি পাত্তাভি বলেন, কলকাতা সহ পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কি হতে পারে তা নিয়ে বৈঠক হয়েছে। আজ দুপুর 12টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত ফ্লাইট কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। কলকাতায় তীব্র বাতাস ও ভারী বৃষ্টির পূর্বাভাসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া কলকাতা বন্দর রোববার সন্ধ্যা 6টা থেকে 12 ঘন্টা কার্গো ও কন্টেইনার কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের উপকূল ছাড়াও রিমালের প্রভাবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও উত্তর পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের কিছু অংশে ক্ষয়ক্ষতি হতে পারে বলে পূর্বাভাসে বলা হচ্ছে। রোববার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে জারি রয়েছে রেড অ্যালার্ট। ঘূর্ণিঝড় রিমালের নাম দিয়েছে ওমান। আরবি এ শব্দের অর্থ বালি। পরবর্তী ঝড়ের নাম হবে আসনা। এটি পাকিস্তানের দেয়া। ভারত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণ হচ্ছে 2004 সাল থেকে। প্রথম নাম অনিল সহ ফণী, তিতলি এবং আইলা বাংলাদেশের দেয়া নাম। অঞ্চলভেদে ঘূর্ণিঝড় পরিচিত সাইক্লোন, হারিকেন, টাইফুন সহ নানা নামে। ভারত মহাসাগরীয় অঞ্চলে ঝড়ের নাম দেয়া শুরু হয় 2004 সাল থেকে। 8 দেশ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার, থাইল্যান্ড ও ওমান 8টি করে নাম জমা দেয় ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের কাছে। এ মুহূর্তে বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণিঝড় রিমাল ওমানের দেয়া নাম, যার অর্থ বালি। এরপরই আসবে পাকিস্তানের দেয়া নাম আসনা, কাতারের ডানা, শ্রীলঙ্কার দেয়া নাম শক্তি। 2004 সালে ঘূর্ণিঝড়ের প্রথম অনিল বাংলাদেশের দেয়া। এরপর দেয়া হয় ভারতের অগ্নি, মালদ্বীপের হিবারু, মিয়ানমারের পেয়ার, ওমানের বাজ, পাকিস্তানের ফানুস, শ্রীলঙ্কার মালা, থাইল্যান্ডের মুগদা। এছাড়া ফণী, তিতলি এবং আইলা বাংলাদেশের দেয়া নাম। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বঙ্গোপসাগরে মে মাসেই বাড়ছে ঘূর্ণিঝড়ের প্রকোপ। দুই যুগে এ মাসে 9টি প্রলয়ঙ্কারী ঝড় হয়েছে। এ দুর্যোগে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কমেছে প্রাণহানি। আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এখন অন্তত 5 দিন আগে দেওয়া হয়, তাই নিরাপদে থাকার প্রস্তুতি আগের তুলনায় বেশি সময় পাওয়া যাচ্ছে। 2018 সালের 3 মে মিয়ানমার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় নার্গিস। এর খুব একটা প্রভাব পড়েনি বাংলাদেশে। 2009 সালের 25 মে আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। পশ্চিমবঙ্গ ও খুলনার উপকূলে ঘণ্টায় এর বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ 70 থেকে 90 কিলোমিটার। সেবার প্রাণহানি ঘটে 193 জনের। ঘূর্ণিঝড় মহাসেন নোয়াখালী চট্টগ্রাম উপকূলে আঘাত করেছিল 2013 সালের 16 মে। এ সময় মৃত্যু হয় 17 জনের। ঘূর্ণিঝড় রোয়ানু বরিশাল চট্টগ্রাম উপকূলে আঘাত হেনেছিল 2016 সালের 21 মে। এতে চট্টগ্রামে 24 জনের মৃত্যু হয়েছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল লক্ষাধিক পরিবার। ঘূর্ণিঝড় মুরা চট্টগ্রাম কক্সবাজার উপকূলে আঘাত হানে 2017 সালের 30 মে। ঘণ্টায় এর বাতাসের গতি ছিল 110 কিলোমিটার। মুরার প্রভাবে উপকূলে ব্যাপক ক্ষতি হয়। 2019 সালের 2 ও 3 মে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ফসলের ব্যাপক ক্ষতি হয় আর প্রাণ হারায় 9 জন। ফণী ভারতের উড়িষ্যা উপকূলে আঘাত হানে, পরে কলকাতা ও বাংলাদেশের উপর দিয়ে চলে যায়। 2020 সালের 20 মে সুপার সাইক্লোন আমফান আঘাত হানে। এ সময় 2 জনের প্রাণহানি ও ব্যাপক সম্পদহানি ঘটে। সেবার সুন্দরবন ঢাল হয়ে বাঁচায় দেশের উপকূল। 2021 সালের 26 মে আঘাত হানে সাইক্লোন ইয়াস। 2022 সালের মে মাসে ঘূর্ণিঝড় আসানিতে দেশে কম ক্ষয়ক্ষতি হয়। ফেব্রুয়ারি মাসের পর থেকেই কিন্তু এইদিকে আবার সূর্য আসতে থাকে আমাদের দিকে, আস্তে আস্তে আমাদের মাথার উপর চলে আসে। তখন বঙ্গোপসাগরে যে পানিগুলো আছে, পানিগুলোকে সে হিটিং করতে থাকে, পানির টেম্পারেচার বাড়তে থাকলে ওইগুলো আস্তে আস্তে সে ওইগুলো এক জায়গায় জমা করতে থাকে এবং শক্তি সঞ্চয় করতে থাকে। এগুলো শক্তি সঞ্চয় করে কিন্তু আসলে তারপরে সেই ঘূর্ণিঝড়ে তৈরি করতে থাকে। এবছর মে মাসের একই সময়ে ঘূর্ণিঝড় রিমাল দেশের উপকূল অতিক্রম করতে যাচ্ছে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের খবরে আতঙ্কিত খুলনার উপকূলীয় 3 উপজেলার বাসিন্দারা। ঝুঁকিপূর্ণ বাঁধে ভাঙনের শঙ্কায় তারা। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত করা হয়েছে, তবে তাদের কথায় আশ্বস্ত হতে পারছে না উপকূলবাসী। সিডর, আইলা সহ বিভিন্ন ঘূর্ণিঝড়ের আঘাতে বেড়িবাঁধ ভেঙে কম বেশি ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলবর্তী কয়রা, পাইকগাছা ও দাকুব উপজেলার মানুষ। এখনও সেই ক্ষত কাটিয়ে উঠতে পারেনি এলাকাবাসী। এরই মধ্যে আবার ঘূর্ণিঝড় রেমালের খবরে আতঙ্কিত তারা। একটা বাজার বিলীন হয়ে গেছে, অবদা অবশ্য কাজ করছে, উপর দিয়ে বেড়িবাঁধ হয়ে গেছে, কিন্তু বাইরে যেটুকু আছে সেটুকু বিলীন হয়ে যাবে ঝড় হলে। প্রত্যেকেই স্বাভাবিক যে ঝড় আসে তারা আমরা ভাঙন নিয়ে বেশি আতঙ্কিত থাকে আমাদের এলাকার লোক। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ রয়েছে প্রায় 1000 কিলোমিটার। এর মধ্যে 3 উপজেলায় 630 কিলোমিটার বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ সংস্কার করা হয়েছে। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পাউবো। 9.2 কিলোমিটার বেড়িবাঁধ মেরামত কাজ সম্পূর্ণ করা হয়েছে এবং আরও 10টি স্থানে আরও 1 কিলোমিটার মতো মেরামত কাজ চলমান রয়েছে। তো জিও ব্যাগ, সিনথেটিক ব্যাগ এগুলো মজুদ রয়েছে। দুর্যোগপ্রবণ এসব এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে উদ্যোগ নেওয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। কর্তৃপক্ষের মাধ্যমে যাতে এই প্রকল্পটা দ্রুত আমরা এখানে পাঠাতে পারি বা পরিকল্পনা মন্ত্রণালয়ে যেতে পারি, সেই জন্য আমি চেষ্টায় আছি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি উপকূলের বাসিন্দাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্ষার আগেই যমুনার ভয়াবহ ভাঙনের কবলে পাবনার বেড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। এরই মধ্যে বিলীন হয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি, ফসলি জমি। হুমকির মুখে কমিউনিটি ক্লিনিক সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান ও মসজিদ। স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে কোনো উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের 4টি গ্রাম এবং নূতন ভারেঙ্গা ইউনিয়নের লেউলয় পাড়া সহ বেশ কয়েকটি গ্রাম যমুনার তীরে। জ্যৈষ্ঠের শুরুতেই হঠাৎ পানি বেড়ে নদী ভাঙনের কবলে এসব গ্রাম। 2 সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে অর্ধশত বিঘা ফসলি জমি ও 15 থেকে 20টি বসতবাড়ি।
ভাঙনের ঝুঁকিতে বিদ্যুৎ সংযোগ স্থাপনা, কমিউনিটি ক্লিনিক, শিক্ষা প্রতিষ্ঠান। আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। অসময় নদী ভাঙনে আমাদের চরম আতঙ্কের মধ্যে আছি। আবাদ ছিল, গম হইতো, বাদাম হইতো, তিল হইতো, সব কিছু বিলীন হয়ে গেছে। আর এখন যদি আবার আমাদের বাড়ি ঘরে চলে যায় তাহলে আমরা কই যাবো? ভাঙে চুরে সব চলে যাচ্ছে, একবারই গেছে আর একবারই মানে ধরে গেছে আমাদের, এখন কোন যাবো আমরা? ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেও পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। 2-1 দিনের ভিতরে যে কোনোভাবে দ্রুত কাজ না করা গেলে এই আমার এই এলাকা, এই যত স্থাপনের কথা বলছি, এইগুলো ফসলি আবাদি জমি এবং সব ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাবে। তবে ভাঙন ঠেকাতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি পাউবো কর্মকর্তাদের। বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আমরা এখানে অবজারভেশনে রেখেছি, আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। আমাদের হায়ার অফিসিয়ালসের মানে একটা কনসার্ন পেলে পরে আমরা কার্যকরী ব্যবস্থা দ্রুত গ্রহণ করব আর কি। দ্রুত ভাঙন ঠেকানো না গেলে বসতবাড়ি, ফসলি জমি হারানোর শঙ্কায় ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে ব্ল্যাকমেইল করে হুন্ডির মাধ্যমে টাকা আদায়ের পরিকল্পনা করে খুনিরা। এজন্য তাকে ক্লোরোফর্ম প্রয়োগে অচেতন করা হয়, কিন্তু চেতনা না ফেরায় আজিমকে টুকরো করে কাটা হয় বলে ধারণা করছে ডিবি। শনিবার এক ব্রিফিংয়ে ডিবি প্রধান জানান, নির্বাচনের আগে পরে 2বার আজিমকে হত্যার পরিকল্পনা করা হয়। দুবারই খুনিদের আমন্ত্রণে কলকাতায় যান এমপি আজিম। 30 এপ্রিল দুপুরে কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে সেলেস্তা রহমান, আক্তারুজ্জামান শাহিন ও আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়াকে ঢুকতে দেখা যায়। এমপি আজিমকে হত্যার জন্য আমানুল্লাহ ও সেলেস্তাকে সেখানে রেখে যুক্তরাষ্ট্র পালিয়ে যান সাবেক মেরিন ইঞ্জিনিয়ার শাহিন। এক ব্যবসায়ীর কাছে 20টি স্বর্ণের বার রয়েছে এমন কথা বলে এমপি আজিমকে শাহিন কলকাতা নিয়ে যায় বলে জানায় কলকাতার গোয়েন্দারা। স্বর্ণের লোভেই নিউ টাউনের ফ্ল্যাটে ওঠেন আজিম। প্রথম 2 দিন এমপিকে ব্ল্যাকমেইল করে হুন্ডির মাধ্যমে টাকা নেয়ার পরিকল্পনা ছিল হত্যাকারীদের। মূলত রাজনৈতিক ও ব্যবসায়িক বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ধারণা গোয়েন্দাদের। 10 পদ্ধতির এক পর্যায়ে তাকে একটা ক্লোরোফর্ম মানে চেতনানাশক ঔষধ তার মুখে নাকে দিয়ে দেয়, দিলে পুরো চেতনানাশক হয়ে যায়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তার আর জ্ঞান ফিরে নাই। তখন তারা আর তাদের যে ওই 2 দিনের প্ল্যান সেটা বেঁচে গেছে। তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানে চলে আসছে, এমনভাবে তার মোবাইলগুলিকে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় দিতে হবে যেন তাকে যেন এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে এটা যেন খুঁজে না পারে। ব্রিফিংয়ে ডিবি প্রধান জানান, জাতীয় নির্বাচনের আগে ও পরে 2বার আজিমকে হত্যার পরিকল্পনা করা হয়। 2বারই খুনিদের আমন্ত্রণে কলকাতা যান এমপি আজিম। কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না, প্রথম তাকে হানি টেপের মতোই তাকে মানে ভয় দেখাবে, তাকে নোট ছবি তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে। অর্থাৎ তার কাছ থেকে, তার ইন্ডিয়া যে বন্ধুবান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহিন, একে যত কোটি টাকায় পারে, কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে। মামলার তদন্তের জন্য ঢাকায় আসা কলকাতার গোয়েন্দারা এখনও আসামিদের জিজ্ঞাসাবাদ করছে। ঢাকা ও কলকাতায় আটক আসামিদের দেয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করছেন তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আক্তারুজ্জামান শাহিন এমপি আনোয়ারুল আজিমের বাল্যবন্ধু নয়, সখ্য তৈরি হয় 5-6 বছর আগে। পরিচিত জনেরা বলছেন, শাহিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ব্যবসার খাতিরে ঘনিষ্ঠ হন এমপির সঙ্গে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ব্যবসায়িক দ্বন্দ্বে বা অতি লোভে এমপিকে হত্যা করেন শাহিন। ইন্ডিপেন্ডেন্ট টিভির অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে। মেরিন ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান শাহিন 30 বছর আগে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। নাগরিকত্ব পেয়েছেন সেই দেশের। 6-7 বছর আগে দেশে ফিরে আসেন তিনি। তখন ব্যবসায়িক স্বার্থে পরিচয় হয় এমপি আজিমের সঙ্গে, গড়ে ওঠে বন্ধুত্ব। কিভাবে পরিচয় এটা আমি বলতে পারবো না, যেভাবে হোক তাদের মধ্যে পরিচয় হয় এবং তাদের সাথে একটা ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, এইটুকু আমি বলতে পারবো। তবে এটা বাল্য বন্ধু না, এটা তাদের ব্যবসায়িক জীবনের বা কর্মজীবনের বন্ধু হবে। সরেজমিনে অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমপি আজিমের প্রভাবে সোনা চোরাচালান ও হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন শাহিন। এক পর্যায়ে দুজনের মধ্যে শুরু হয় ব্যবসায়িক দ্বন্দ্ব। এমপিকে বাদ দিয়ে একক নিয়ন্ত্রণ নিতে চান শাহিন। ধারণা করা হচ্ছে এই কারণেই এই হত্যা।
মাফিয়া চক্রর সাথে মানে এইসব এই চোরাচালান টালান বিভিন্ন অপরাধের সাথে উনি জড়িত এবং উনি একজন গডফাদার বলে এরকম আমরা শুনেছি। স্থানীয় নেতাকর্মীরা জানান এমপি আজিম সবসময় একাই চলাফেরা করতেন। শাহীনের সঙ্গে দেখা করতে গেলেও কাউকে সঙ্গে নিতেন না। আমি দর্শনা মিলিয়ে আমি আর এমপি গেছিলাম আমাদের এই এলাকার একটা বিচার নিয়ে, ওখানে ওই এমপির কাছে ওই বিচার শেষ করে আসার সময় এমপি সাহেব হঠাৎ বলল কি যে চলো দিন এখানে একটা লোকের সাথে দেখা করে যাব। তো তখন ওর ওই যে বাগান বাড়িটা ওখানে গেল, আমরা তখন 3-4 বাজে, আমি একটা টাইমে গেলাম না, আমরা নিচেই দাঁড়িয়ে থাকলাম, ওর সাথে উপরে উঠে 15-20 মিনিট মতো কথা বলে চলে আসলো। মাঝে মাঝে বলেছি তার যে তুমি একলা এইভাবে চললো না, গাড়ি টাড়ি আসে তো তোমার নিজের গাড়ি, আমাদের বললেও গাড়ি বের করে যেত, নিজের গাড়ি ছড়িয়ে যেত, একলা 2-4 জন নিয়ে এটিয়ে যেত, আবার যখন কাজের প্রয়োজনে হয় হঠাৎ করে চলে যায়। তাদের দাবি এটি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঝিনাইদহ। এমপি আজিম হত্যায় গ্রেপ্তার হয়েছে খুলনা অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী শিমুল ভূঁইয়া। তাকেই মূল খুনি বলে দাবি করছে বাংলাদেশ ও ভারতের পুলিশ। চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা এই শিমুল। তার বিরুদ্ধে খুলনা ও যশোরে কয়েক ডজন মামলা রয়েছে। হত্যা, চাঁদাবাজির অভিযোগে 2 দফায় 19 বছর জেলও খেটেছেন তিনি। 1991 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স পাশ করে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টিতে নাম লেখান শিমুল ভূঁইয়া। তখন থেকে খুলনা সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের ত্রাসের রাজত্ব গড়ে তোলেন তিনি। 1991 সালে সন্ত্রাসী আমির গাজীকে হত্যার মধ্য দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়ান শিমুল ভূঁইয়া। 1998 সালে দামোদর ইউপি চেয়ারম্যান সর্দার আবুল কাশেম হত্যা, 1999 সালে চরমপন্থী দলের সদস্য গণেশ হত্যা, 2010 ও 2017 সালে ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের 2 ছেলেকে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সবশেষ এমপি আনারুল আজিম হত্যায় অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হন শিমুল। সৈয়দ আমানুল্লাহ নামে পাসপোর্ট করে কলকাতায় যান তিনি। পরিবারের সদস্যরা জানান হত্যায় জড়িত থাকলে শিমুলের বিচার চান তারাও। যেরকমটা কাজ যদি করে থাকে আল্লাহ তার শাস্তি দিক, তার বিচার হোক, বুঝছেন। আর সেই এলাকায় মনে করেন 20 বছর ধরে এখানে নাই, 20 বছরের উপরে সেরকম হবে না। আমার বিরুদ্ধে যদি একটা মামলা থাকে আমি এখনই রিজাইন দেব। থানা থেকে খোঁজ নেন, মিথ্যা প্রচার, সংবাদ প্রচার করে মানুষের মধ্যে আমাকে হেয় করার তো কোনো দরকার নেই। আমার ভাই যদি কোনো কাজের সাথে ইনভলভ থাকে তার রেসপন্সিবিলিটি তার, আমারটা আমার। নিহত ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে সেলিম হাওলাদার জানান 2000 সাল থেকে 2013 সাল পর্যন্ত যশোর কারাগারে ছিলেন শিমুল ভূঁইয়া। বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে অস্ত্রের ভাণ্ডার। এই অস্ত্র উদ্ধার অভিযানটা তো চলুক, তার যে অস্ত্র আছে এটা তো সবাই জানে, সেটা তার যে ক্রাইম হিস্ট্রি বোঝা যায়। এই অস্ত্র উদ্ধার অভিযানটা আমি দৌড় দাবি জানাই, কিন্তু ফুলতলা প্রশাসন দিয়ে তার অস্ত্র উদ্ধার অভিযান হবে না। 24 মে যশোরে 2টি হত্যাকাণ্ডের ঘটনায় চার্জশিটের নাম আছে শিমুল ভূঁইয়া ও তার সহযোগী জিয়াদ হাওলাদার সহ কয়েকজনের। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। মালয়েশিয়া পাঠানোর কথা বলে কিরগিজস্তানে পাঠাচ্ছে চাঁদপুরের দালাল চক্র। সেখানে গিয়ে দেশে ফেরার আকুতি জানাচ্ছেন ভুক্তভোগীরা, আর উৎকণ্ঠায় দিন পার করছেন তাদের স্বজনেরা। পোশাক কারখানার চাকরি ছেড়ে বিদেশে পাড়ি জমান চাঁদপুরের মতলব উত্তরের মোহাম্মদ শরীফ। বিদেশে রওনা হওয়ার পর মাত্র একদিন পরিবারের সঙ্গে তার কথা হয়, এরপর আর কোনো যোগাযোগ হয়নি। পরে হঠাৎ এক ভিডিও বার্তায় বাঁচার আকুতি জানান মোহাম্মদ শরীফ। তার মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও তিনি পৌঁছেছেন কিরগিজস্তানে। ভিডিও বার্তায় জানান কিভাবে দালালদের মাধ্যমে প্রতারিত হয়েছেন। দালাল আমার কইছে মালয়েশিয়া পাঠাইবো, মালয়েশিয়ার নাম কইরা কিরগিজস্তান পাঠাইছে। তাই কিরগিজস্তানে আইসি গার্মেন্টস বিষয়, এখন গার্মেন্টস বিষয় না দিয়ে আমার দিছে স্ট্রবেরির মাঝের কাজে। তো বৃষ্টি বাদল দিয়া এত ঠান্ডা দিয়া আমি কাজ করি, তো কাজ করার পরও টাকা পাই না, টাকা ছেলে মারধর করে। মোহাম্মদ শরীফকে বিদেশে পাঠাতে এনজিও থেকে ঋণ নেওয়ার পাশাপাশি ধার দেনা করে তার পরিবার। এখন চোখে অন্ধকার দেখছেন সবাই। 4 লাখ টাকা ঋণ করে গেছে, আমি এই টাকা ঋণ কিভাবে দিব এই টেনশন করতেছি। আমার 3টা বাচ্চা হয়ে গেছে, 3টা বাচ্চা কিভাবে চালাম। আমার বলার আমার দেশ রাইনা দেও না, লাই মরা যামোগা। টাকা পয়সা খায় এই দালাল সিটিং বাদামগুলো করতে, এই দালাল বন্দোবস্ত করে আমার ছেলে ফিরাই দেব। তবে মোহাম্মদ শরীফের উপরই দোষ চাপিয়েছেন দালাল চক্রের সদস্য। অভিযোগ তুলেছেন চুক্তি অনুযায়ী টাকা না দেওয়ার। এখন বন্ধুর মাধ্যমে আইসে আমি দিছি, আরেক লোকের ওই লোকে দিছে অভিযোগ, টাকা দিছে
পরে যাওয়ার দিন 30,000 দিচ্ছে, পরে এক লোকের মাধ্যমে 20,000 দিচ্ছে, 1.5 লক্ষ টাকা চলে গেছে, 13,000 দিচ্ছে, পুরো 20,000 13,000 দিচ্ছে। ওইখানে বিশাল মেয়াদ শেষ, ওখানে ধৈর্য সহ্য নাই, চলে গেছে কেন। মোহাম্মদ শরীফ জানিয়েছেন তার সঙ্গে বন্দী দশায় আছেন আরও 10 জন, তারাও বিভিন্ন চক্রের প্রতারণার শিকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশালের গৌরনদীতে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছোট ভাইয়ের বিপক্ষে প্রচার চালাচ্ছেন বড় ভাই। ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সন্ত্রাস ও চাঁদাবাজির। অন্য প্রার্থীরাও এক হয়েছেন তাকে ঠেকাতে। গৌরনদী পৌরসভার মেয়র থেকে পদত্যাগ করে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন হারিসুর রহমান। তবে ভোটের মাঠে তার বিপক্ষে একাট্টা সবাই। নির্বাচনে প্রার্থিতায় আছেন পৌর আওয়ামী লীগ সভাপতি মনির হোসেন এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরিও। তবে মনিরুন্নাহার মেরি নিজে প্রার্থী হলেও হারিসুর রহমানকে ঠেকাতে নেমেছেন মনির হোসেনের পক্ষে। এতেই শেষ নয়, যাচাই বাছাই বাদ পড়া 3 প্রার্থীও হারিসুর রহমানের বিপক্ষে প্রচার চালাচ্ছেন। তাদের মধ্যে আছেন হারিসুর রহমানের বড় ভাই হাবিবুর রহমান। ভাইয়ের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগও তুলেছেন তিনি। এই গৌরনদীতে 80 সাল থেকে তার পূর্ব থেকে যারা রক্ত দিয়ে এই আমূলকে টিকে রেখেছে, সেই সব পরিবারকে সে নৃশংসভাবে অবিচার করছে, শ্রদ্ধাভাজন নেতাদের অসম্মানিত করছে, কাউকে কেস দিয়ে, কাউকে গালি দিয়ে, কাউকে মেরে করছে। তবে হারিসুর রহমানের দাবি ঈর্ষান্বিত হয়ে তার বিপক্ষে প্রচারে নেমেছেন সবাই। ভোটে বড় ব্যবধানেই জয়ের আশা করছেন তিনি। এই মিথ্যা বানানোর ভিত্তিহীন কথা বলে জনগণকে তারা মোটেই বিভ্রান্ত করতে পারে নাই, বরং জনগণ দিনে দিনে আমার পক্ষে ঐক্যবদ্ধ একটা হয়েছে, ঐক্যের জোয়ার তৈরি করেছে এবং যার বাস্তব প্রতিফলন ঘটবে 29 মে বিবেকের রায় ব্যালটে দিয়ে তারা মোটরসাইকেল প্রতীককে নিরঙ্কুশভাবে বিজয়ের মধ্যে দিয়ে এর সমুচিত জবাব দেবে ইনশাআল্লাহ। গৌরনদীতে উপজেলা নির্বাচনের ভোট হচ্ছে 3য় ধাপে। ভোট গ্রহণ 29 মে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদুল আজহার এখনো 3 সপ্তাহ বাকি, তবে রাজধানীতে অনেকেই হাটের জন্য অপেক্ষা না করে খামার থেকে কিনে নিচ্ছেন কোরবানির পশু। 1 লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকার গরুও পাওয়া যাচ্ছে। খামারিরা বলছেন এরই মধ্যে ঢাকার খামারগুলোর 25 থেকে 30% পশু বিক্রি হয়ে গেছে। আর ক্রেতাদের দাবি গেলবারের চেয়ে গরুর দাম কিছুটা বেশি। রাজধানীর লালবাগ থেকে এই পরিবারটি এসেছে মোহাম্মদপুরের একটি খামারে। ঘুরে দেখছে কোরবানির পশু, সঙ্গে পরিবারের ছোট্ট সদস্যরাও। ঢাকার অনেক পরিবারই এখন কোরবানির পশুর জন্য বিভিন্ন খামার বেছে নিচ্ছে। এতে হাটের ঝক্কি ঝামেলা আর যানজটের ভোগান্তি পোহাতে হয় না। তাছাড়া সময় নিয়ে বাছাই করা যায় পশু। আমরা ওইভাবে হাটে গিয়ে অভ্যস্ত না, কখনোই যাই না, তো আমরা খামারে গিয়ে একটু দেখি, জাস্ট এটা চোখের একটা তৃপ্তি, মনের একটা তৃপ্তি। ওনাদের প্রতি আমাদের অনেক আস্থা আছে, কারণ গতবার আমি খুব ভালো সার্ভিস পেয়েছি ওনার কাছ থেকে। অনেক গেলাম, আর বললাম আমার গরু আমার বাসায় পৌঁছে দিয়ে আসলো, এতে সুবিধাটা। দরদাম যাচাইয়ের জন্যই খামারে যাচ্ছেন অনেকে, তবে কেউ কেউ আগেভাগেও কিনে রাখছেন এবং গতবারের চেয়ে দাম কিছুটা বেশি বলেও দাবি তাদের। এবার যে দাম কম হবে তা একেবারে অসম্ভব, প্রচুর দাম। আমরা যে কীভাবে কি করব মালিক আল্লাহ। গতবারে যেরকম দেখেছিলাম বাজারে কিংবা খামারগুলিতে, সেবার একটু কম্পারেটিভ বেশি। প্রতি বছর তো বাড়ছে, কখনো তো আমাদের এখানে দাম তো কমে না কোনো কিছু। এবছর ঢাকা মহানগরে প্রস্তুত রয়েছে 700 থেকে 800টি খামার। সেখানে পাওয়া যাচ্ছে 1 লাখ থেকে কোটি টাকার কোরবানির পশু। কষায়ের ব্যবস্থা সহ নানা সুযোগ সুবিধা দিচ্ছে খামারগুলো। আমাদের এ পর্যন্ত 30% গরু বিক্রি হয়েছে, আর আমাদের আপনার গিয়ে প্রায় এই সুযোগ সুবিধাগুলো বলতে আমাদের যে কেজি গরুগুলো আছে সেগুলো 520 টাকা করে আমরা ধার্য করেছি আর কি। আর কিছু গরু আছে আপনার নেক্সট উইকে চলে আসবে। আপাতত আছে আমাদের 300 গরু প্লাস। গত বছর 400 কেজির নিচে লাইভ ওয়েটের যে গরুগুলা আমরা 525 টাকা কেজি বিক্রি করছি, সেইটা কিন্তু এই বছর কমায় আমরা 500 টাকা করে দিছি। তো আমরা কিন্তু 500 টাকা কেজি, মানে গত বছর থেকে বরঞ্চ এই বছর আমরা 5% প্রাইস রিডিউস করছি। খামার থেকে গরু কিনলে ঈদের দিন সকালে পৌঁছে দেওয়া হবে ক্রেতার বাড়িতে। রয়েছে ওজন মেপে নিশ্চিত হয়েই গরু কেনার সুযোগ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বক্সিংয়ের মেগা ইভেন্ট বেক্সিমকো এক্সেল 3.0 ফাইটে বাজিমাত করেছেন উৎসব আহমেদ। হারিয়েছেন ভারতের মাজহার হোসেনকে। হতাশ করেছেন তারকা বক্সার সুরকৃষ্ণ। বাংলাদেশ সহ 5 দেশের মোট 22 জন বক্সার অংশ নিয়েছিল এবারের আসরে। বেক্সিমকো বক্সিংয়ের 3য় আসরে সবার অপেক্ষা ছিল সিলভার বেল্টের লড়াই। সুপার ফ্লাই বাংলাদেশের উৎসব আহমেদের সাথে ভারতের মাজহার হোসেনের লড়াই।
দিনের শুরুটা খারাপ হলেও শেষ ভালো যার সব ভালো তার প্রবাদের মতো শেষটা ভালো করেছে বাংলাদেশ। 8 রাউন্ডের ম্যাচে জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশের উৎসব। এশিয়া সেরা মুকুটের মর্যাদার বেল্ট জিতে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় তার কণ্ঠে। যেহেতু এই পর্যায়ে আসছি, ভবিষ্যতে হয়তো বা আরও ভালো কিছু করব। জানতাম না যে WBC এশিয়া আমার কাছে থাকবে। আজকে WBC এশিয়া আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলবো। দেশি তারকাদের মধ্যে হতাশ করেছেন সুরকৃষ্ণ, হেরে গেছেন চীনের অন্যতম তারকা লির কাছে। আমার খেলা ভিডিও দেখবো, আবার কোন জায়গায় গ্যাপ ছিল এটা আগে অ্যানালাইসিস করব। তবে প্রতিপক্ষ যতগুলো ফাইটারদের সাথে ফাইট করেছি ওদের চেয়ে বেটার ফাইটার। কারণ চায়নার মধ্যে টপ 7, এত বড় চায়নার মধ্যে টপ 7 কিন্তু মুখের কথা না। তো আমি হয়তো আমার কিছু ল্যাকিং ছিল, ল্যাকিংয়ের কারণে হয়তো হেরে গেছি। দেশের বক্সিংকে এগিয়ে নিতে টানা তৃতীয়বার আয়োজন করা হলো বেক্সিমকো এক্সেল বক্সিং চ্যাম্পিয়নশিপ, যার ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বক্সিংয়ে। আমি এর আগে ইন্ডিয়ার সঙ্গে খেলছি, অনেক ভালো একটা ফাইট দিছিলাম। আবার দ্বিতীয়বারের মতো আমি ফ্রান্সের সঙ্গে খেললাম। ইনশাল্লাহ হয়তো ম্যাচটা লস হয়েছে, হয়তো ইনশাল্লাহ সামনে ভালো কিছু দেবো, দেশকে উপহার দেব। স্পন্সর যারা আছেন তাদের কাছে আমি অনেক থ্যাঙ্কফুল, বিকজ তাদের সাপোর্ট নিয়ে আমাদের বেক্সিমকো XBC 1, 2, 3 সফলভাবে হয়েছে। বেক্সিমকো আমাদের আইডল স্পন্সর ছাড়াও আমাদের অন্য যারা স্পন্সর আছে তারা আমাদের এই XBC ফ্র্যাঞ্চাইজে সব প্রতিবারের মতো তারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন। দে আর অলসো ভেরি এক্সাইটেড। দেশ বিদেশ মিলিয়ে 22 জন বক্সার অংশ নিয়েছিলেন এবারের আসরে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।